সহ্য করো না, একটু কষ্ট করে থাকো। তুমি যদি এইভাবে চিল্লাচিল্লি করো আশেপাশের কয় দেখো তো সমস্যা হয়ে যাইব। আমি পারতেছি না সহ্য করতে, প্রচন্ড ব্যথা করতেছে। আমি তো বুঝতে পারতেছি যে তোমার কষ্ট হইতাছে, কিন্তু এখন তো তোমার কষ্ট করে থাকতে হইব। তুমি ভুলা যাও না, তুমি একা কিন্তু মা হইতেছো না। এই জেলখানার ভিতরে অনেক মাই বাচ্চা প্রসব করছে, বুঝো নাই? একটু কষ্ট করো, কিছুক্ষণের মধ্যে মনে তোমার ডেলিভারি হয়ে যাবে। কিন্তু আমি পারতেছি না, অনেক ব্যথা করতেছে, এত ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ, একটু কষ্ট করো। আল্লাহ, তোমার তো ছেলে হইছে, এই জেলখানার মধ্যে আরেকজন সদস্য বাড়লো। আমি যাই, স্যাররে তোমার ছেলেরে দেখাই নিয়ে আসি। এই গুলু গুলু, এই যে বাবু। আজিজ সাহেব, 108 নাম্বার আসামিকে একটু ডাকেন তো, ওর সাথে আমার কথা আছে। স্যার এই দেখেন আপনার 500 নাম্বার যে করে দিয়ে আছে উর্মিয়াপার কি সুন্দর একটা ছেলে হইছে, দেখেননি স্যার? পুরাই উর্মিয়াপার মতন হইছে। কি ব্যাপার স্যার, আপনি খুশি হন নাই? দেখছেন, মাশাআল্লাহ পুরাই কিন্তু উর্মিয়াপার মতন হইছে। আপনি একটু কোলে নেবেন স্যার? নেন স্যার, আপনি কোনো কথা কইতাছেন না, ওর কোলে নেন। বাচ্চাটা অনেক সুন্দর হইছে, বাচ্চা সুন্দর একটা নাম দিন তো স্যার আপনি। হাইট, চুপ থাক, বেশি কথা কস। ওরে আমি কোলে নিমু কেন? হ্যাঁ, এটা কি আমার বাচ্চা? এক কাজ কর, তাড়াতাড়ি উর্মিরে ডাক, আর বাচ্চা এখানে রাখ। স্যার এই ছোট বাচ্চাটা টেবিলে রাখনো। তোর যেটা কইছিস তুই ওইটা কর, রাখ, গিয়ে ওরে ডাক, আসতে কই না। উর্মিয়াপা, তোমার স্যার ডাকতেছে, আসো। আমি যাবো কিভাবে? আমি তো এই অবস্থায় হাঁটতেই পারবো না। স্যার তোমারে ডাকছে, এখন যদি তুমি না যাও স্যার তো মন খারাপ করবো, আবার অনেক সময় তোমার বকাবাজ্য করতে পারে। এখন কষ্ট করে হইলেও তোমার স্যারের কাছে যাইতে হইব, চলো। আচ্ছা ঠিক আছে, আমার একটু ধর তো। সাবধানে। ওঠো। সাবধানে। স্যার আপনি নাকি আমার ডাকছেন? তো ডাকমু না কি করবো? তোর যে বায়োডাটা এই থানাতে দেওয়া আছে, সম্পূর্ণ বায়োডাটার মধ্যে কি লেখা আছে? তুই অবিবাহিত। তাইলে আমার প্রশ্ন হইতাছে যে এই যে তোর এই বাচ্চা, এই বাচ্চার বাবাকে, এটা তো আমার উপর মহলে জবাবদিহিতা করতে হইব। যে বায়োডাটার মধ্যে লেখা মেয়ের কোনো স্বামী নাই, তাহলে বাচ্চা দিল কি? স্যার ওর কোনো বাপ নাই, আমি ওর বাপ, আমি ওর মা। দেখ, এইসব আজাইরা পেঁচাল পাইরা আমার মাথাটা খাইছে। এমনিতে মাথাটা খুব চওড়া আছে, যে এটা জিজ্ঞাসা করছি ওইটা সঠিক উত্তর দে। কয় বাচ্চার বাবাকে? সত্য কথা কবি। যদি কোনো পুলিশ এই বাচ্চার বাবা হয়ে থাকে ওইটাও আমারে ক, যদি কোনো আসামি এই বাচ্চার বাবা হয়ে থাকে ওইটাও আমারে ক। স্যার আপনি যে প্রশ্ন করতেছেন সেই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আচ্ছা আপনি একটা কথা কন তো, বাপ ছাড়া কি সন্তান জন্ম হয় না? অনেক মেয়েই তো আছে জাগো কিনা স্বামী নাই, তারপরেও তো তারা বাচ্চা জন্ম দিতে আছে। তাইলে এইখানে আমার দোষটা কই কন তো? দেখ, আমার এত কথা শোনাইস না, তোরে আমি প্রশ্ন করছি, তুই আমার উত্তর দে। আর যদি উত্তর না দেস, মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় এটা পুলিশের চেয়ে ভালো কিন্তু কেউ জানে না, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। মহিলা পুলিশ একজন ডাকমো, রিমান্ড রুমে পাঠিয়ে দিব, ইচ্ছা মতো কি চাইবো সত্য কথা কয়ে দিবি। স্যার আপনি হইলেন একজন পুলিশ আর আমি হইলাম একটা আসামি। আপনি চাইলেই পারেন আপনি আমার শাস্তি দিতে। এখন আপনি যদি আমার শাস্তি দিতে চান, এতে আমি তো আর বাধা দিতে পারবো না, কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তর আমার কাছে নাই। আপনি তো 8টা মাস ধরে আমার এই একই প্রশ্ন করতেছেন, যখন থেকে শুনছেন যে আমি প্রেগনেন্ট। 8 মাস ধরে আমি একটা কথাই কইছি যে এই বাচ্চার কোনো বাপ নাই।
আমি ওরে জন্ম দিতেছি, তাইলে শুধু শুধু এই প্রশ্ন কইরা আমার বিব্রতিতে কেন ফলাইতেছেন কন্ত? আজকে আমার বাচ্চাটা এই পৃথিবীতে আইছে, আমার শরীরটা সত্যিই খুব খারাপ, আমি অসুস্থ। আপনি আমার ওইখান থেকে ডাইকা এইখানে আইনা এই ফালতু প্রশ্নগুলো করতেছেন। শোন, তোর কাছে মনে হইতেছে এটা ফালতু প্রশ্ন। তুই কি আমার কোনো আত্মীয় স্বজন? তুই কি আমার কোনো কিছু হস? তুই হইতাছস একটা আসামি, সাধারণ একটা আসামি, আর আমি আছি তোদের দেখাশোনার দায়িত্বে। এখন উপর মহল থেকে যদি প্রশ্ন করে যে এই বাচ্চার বাবা কে, আমি যদি উত্তর দিতে না পারি, ওনারা বলবে এই বাচ্চার বাবা আমি, তখন আমি কি করবো? স্যার, আপনারা কেউ কোনো দোষারোপ করবে না, আর আমি তো আমার অভিযোগগুলো আপনার উপরে চাপাই দিতেছি না। আমি তো আর কইতাছি না যে আমার বাচ্চার বাবা আপনি, তাইলে কেন আপনারা দোষারোপ করবে? আপনারা যদি কেউ প্রশ্ন করে তাইলে আমার কাছে পাঠাই দিবেন, আমি তাকে প্রশ্নের উত্তর দেব। আপনি তাও এই বিষয়ে আমারে কোনো প্রশ্ন করেন না স্যার। স্যার, অনেকক্ষণ ধরে আপু দাঁড়িয়ে আছে, সে অনেক অসুস্থ স্যার। স্যার, তারা নিয়ে যাই। আর বাচ্চাটা এইভাবে পড়ে আছে, বাচ্চাটা যেমন খাওয়ানো লাগবে স্যার। স্যার, আপনি আর এইভাবে দাঁড়া করে রাখেন না স্যার, আমরা যাই। ঠিক আছে, বুঝছি, তোরা কেউ আমার কোনো কিছু বলবি না, আমার ব্যবস্থা আমারই করতে হইব। এগুলো সব আমি বের করতেছি। যা, তোরা বাচ্চা নিয়ে যা, আমার মাথা গরম আছে, যা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। আবার একজন অ্যাসিস্ট্যান্টও রাখছে সাথে। তোরা যেইভাবে থানার মধ্যে বাচ্চা আনি শুরু করছস, এইভাবে যদি আর কয়দিন চলতে থাকে তাহলে সরকারের খাওন সব ফুরায় যাইব। স্যার, আপনি আমাকে ডাকছেন, কিছু বলবেন? হ্যাঁ, ডাকছি। আচ্ছা, আমি যতটুকু জানি তুমি বিয়ে করছো না? জি স্যার। 108 নম্বর কক্ষের দায়িত্বে কে আছে? স্যার, আমি। ওটা কি কক্ষ? স্যার, ওটা তো মেয়েদের কক্ষ। ওটা যদি মেয়েদের কক্ষ হয়, আর ওই কক্ষের মধ্যে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়, তার বায়োডাটার মধ্যে যদি লেখা থাকে যে তার স্বামী নাই, তাহলে সেটার দায়ভার কে নেবে? স্যার, আপনি কি বলছেন? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। স্যার, আপনি একটু ক্লিয়ার করে বলুন তো আমাকে। তোমার কক্ষের 500 নম্বর কয়েদি উর্মি, সে প্রেগনেন্ট অবস্থায় ছিল এতদিন, এখন তার বাচ্চা হয়েছে, সেটা কি তুমি জানো? স্যার, আমি তো এই ব্যাপারে কোনো কিছুই জানি না। আমার কাছে তো মনে হয় সবকিছু তুমিই জানো। স্যার, আমি কি করে জানবো ও প্রেগনেন্ট হলো কি করে বা ওর বাচ্চা হলো কি করে? তুমি না জানলে কে জানবে? আমার কাছে তো মনে হইতেছে ওই বাচ্চার বাবা হইতেছে তুমি। স্যার, আপনি ভুল করতেছেন, আপনি অযথাই আমাকে সন্দেহ করতেছেন। আসলে আমি এমন কোনো কিছুই করিনি, আর এই সমস্ত কথা আমার উপর নিয়ে আসলে এটা ভুল হবে স্যার। শোনো, আমি কিন্তু তোমাকে খুব ভালো মতো চিনি, তুমি কি করতে পারো না পারো সেটাও আমি জানি, আর আমি এটাও জানি তোমার সংসারের মধ্যে ঝামেলা চলতেছে, যার কারণে তুমি এই ঘটনাটা ঘটাইছো। আমার কাছে সঠিক এবং সত্য কথাটা বলো, কেউ জানবে না, এটা আমি ম্যানেজ করব, কিন্তু সত্যিটা তো আমাকে বলতে হবে। স্যার, আপনি কি আমাকে ফোর্স করতেছেন নাকি আমার ওপর আপনি ইচ্ছাকৃতভাবে দোষ চাপাচ্ছেন? আমার পার্সোনাল ম্যাটার নিয়ে আপনি এখানে কথা না বললেও পারতেন। আমার সংসারে কি হয় না হয় সেটার দায়িত্ব আপনার না। আর আমি তো একটা কথা আপনাকে বললাম যে আমি ওই মেয়েটার সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলি, একটা আসামির সাথে একটা জেল পুলিশের সম্পর্ক ওইরকমই থাকে, একটু হাই হ্যালো হয়, একটু খোঁজ খবর নেই, তাছাড়া আর কিছুই না। বুঝতে পারছি, তুমি সত্যি কথা আমাকে বলবা না, কারণ আমিও পুলিশ, তুমিও পুলিশ, তুমিও আমাকে ভয় পাও না, আমিও তোমাকে ভয় পাই না, কিন্তু ভয় পাওয়ানোর ব্যবস্থা আমার কাছে আছে, আর আমি জানি কিভাবে কথা বের করতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে পরীক্ষা করতে হয়, সেগুলো আমার খুব ভালো মতো জানা আছে। স্যার, আপনার কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে বা আপনি যদি কোনো প্রমাণ করতে পারেন যে ওই কয়েদির পেটের বাচ্চা আমার বা আমি ওই বাচ্চার বাবা, তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব, কিন্তু প্রমাণ ছাড়া আপনি কোনো প্রকার ফোর্স আমাকে করতে পারবেন না। অলরাইট স্যার? ভালো কথা শিখেছো, ঠিক আছে, যাও, আমি দেখি প্রমাণ করতে পারি কিনা। স্যার, ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। হিসাব তো মিলতেছে না, মেয়েও স্বীকার করতেছে না, ও স্বীকার করতেছে না। আমি যদি উপর মহলে এটা সঠিক উত্তর দিতে না পারি, তাহলে তো এই বাচ্চার দায়ভার আমার নিতে হবে। আচ্ছা, এই বিয়ার আগে তুমি কি কোনো পোলার লগে রিলেশন করছো? আমি এসব রিলেশন এমনিতেও বুঝি না। মাশাআল্লাহ। তো বিয়ার আগে যখন রিলেশন বোঝো না, তাইলে তো
বন্ধু বান্ধব আসছিল নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, বন্ধু বান্ধব ছিল তো, আজিজ, বাবু, ইদ্রিস। হাই হাই, কয় কি এতগুলো ফুলার লোকে? তার মানে নিশ্চয় তো কিছু না কিছু হয়েছিল। আচ্ছা, তোমার তো বন্ধু বান্ধব অনেকগুলো না, কারো লোকে কি কিছু হয়েছিল নাকি? হয়েছিল মানে অনেক কিছু হয়েছিল। কি হয়েছিল? কত কিছু খেলছি আমরা। হ্যাঁ, কয় কি খেলাও শেষ? কি 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 খেলছো তোমরা? আরে বাবারে, মার্বেল, তারপর লুডু, কানামাছি, হাডুডু, এইসব খেলতাম আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরনের খেলা খেলছো। যাক যাক যাক, খুব ভালো। আচ্ছা, আমার আরেকটা কথা কও তো। বউ, আমি তো তোমার বিয়ে করছি, তুমি আমার বউ না? আমার একটা সত্যি করে কথা কও তো, বিয়ার আগে কোনো পোলার লগে কোথাও গেছিলা? গেছিলাম তো, আমার খালাতো ভাইয়ের সাথে রাতে 2টা বাজে। ও কি রাতে 2টা বাজে তোমার খালাতো ভাইয়ের সাথে কি করতে গেছিলা? কিছু করতে যাই নাই, দেখতে গেছিলাম। আমার নানি মারা গেছিল না, তখন আমার নানির লাশ দেখার জন্য আমার খালাতো ভাই আমার লাশ দেখতে নিয়ে গেছে। ও এই কথা? আরে আমিও বোকার মতো কত কিনা ভাবতাছিলাম। হ্যাঁ, তুমি তুমি একটু ভালো মতো কইবা না যে মরা বাড়িতে গেছিলা, নানির লাশ দেখতে গেছিলা। আমি তো আবার কি না কি ভাই বেড়াইছিলাম। যাই হোক, কপাল জন্য কিন্তু আমি একটা বউ পাইছি। কি রে তাইছন, তুই যাইলি কি কাম কুম পাইলি না কিছু? মা, কাম পাইছিলাম, হ্যাঁ। কিন্তু আজকে কাম করতে পারুম না। কে? মা, আমার আর কাম করতে ভালো লাগে না। কি কস বাবা, তুই কাম না করলে চলুন কেমনে? হ্যাঁ, আমার তো ওষুধ লাগবো। আচ্ছা মা, তুমি কও, আমার মতো ছোট মানুষ এত কষ্টের কাম করতে পারে? আমি অনেক কষ্ট করি, কিন্তু এখন আর সহ্য হইতেছে না, আমি এই কাজ কাম করতে পারুম না। তাহলে কেমনে চলুন বাবা? আমিও তো কাম করতে পারুম না, আমারও তো শরীরটা ভালো না। আচ্ছা মা, আফা কই গেছে? আফা যে এই যে গেল, এখনো তো আর আয় না। আচ্ছা, আফা কবে আইব? তোর আফা কবে আইবো? আইবো কেমনে? তোর আফা তো জেলে। জেলে তো বুঝছি, কিন্তু মানুষ তো জেল থেকে ছাড়া পায়। বাবারে, আমরা গরিব মানুষ, তোর আফা কেমনে ছাড়া পাইবো? টাকা পয়সা যদি থাকতো তাহলে জামিন করাইতাম। আমার তো টাকা পয়সাও নাই, আমার মায়ের আমি জামিনও করাইতে পারতেছি না। আমার চরিত্র যেমন ফুলের মতো পবিত্র ফ্রেশ, কোনো ভেজাল নাই, তেমনি আমার বউ পাইছি। না না, একটু ভুল কইছো। আমার চরিত্র তোমার মতো না। আমি কিন্তু জানি তুমি কিন্তু বিয়ের আগে অনেক মেয়েদের সাথে প্রেম প্রীতি করতাম। এলাকার মানুষ সব কিন্তু আমারে কইছে, বুঝছো? আরে এইসব হচ্ছে লোকমুখে কথা, কে কেটা কি কইলো না কইলো এইসব নিয়ে তুমি পড়ে আইছো। তোমার স্বামীর চরিত্র ফুলের মতো। বাবা সোহেল, এই যে সোহেল, ওই খাপাড়াতে ওই শামসু মিয়ার কাছে আমি 1 লক্ষ টাকা পাই। 6 মাস ধরে আমারে ঘুরাইতেছে, আজকে ডেট দিছে। তুই যাইয়া এক্ষুনি যাইয়া টাকাটা সাবদা গুনিয়া নিয়ে আসবি। ঠিক আছে আব্বা, যেমন কইছেন তেমন কাম হইব। সব দিয়ে আমি গুইনা লইতেছি। ঠিক আছে, আসিব। হ্যাঁ, আর হ্যাঁ, 1 লক্ষ টাকা কিন্তু গুইনা নিয়ে আসিস। একদম গুইনাই নিয়ে আমু আব্বা, তুমি করছিস। আর এই যে বৌমা, আমি আস্তে আস্তে শুনলাম। শোনো বৌমা, আসলে বিয়ের আগে ছেলে মেয়েদের অনেক কিছুই হয়ে থাকে, বন্ধু বান্ধব অনেকেই তো থাকে, তা না? তাই আমি বলছিলাম কি, বিয়ের পর এসব কথা না তোলাই ভালো। সবারই দোষ গুণ একটু একটু তো থাকবেই, তাই না? না আসলে বাবা, এমনিতেই কথার কথা উঠছিল তাই বলছিলাম আর কি। এমনিতে আমি সিরিয়াস কিছুই বলি নাই। বৌমা, সেটা আমি বুঝতে পেরেছি। আমিও তোমাকে সিরিয়াসলি ভাবে কিছু বলছি না, শুধু তোমাকে বললাম আর কি যে ওইসব কথা টেনে আনলে আবার মনক্ষুণ্ণ হয়, এই আর কি। ঠিক আছে বাবা, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। আচ্ছা বাবা, আপনি বাহির থেকে আসছেন, ভিতরে যান, ফ্রেশ হন, আমি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে বৌমা। উর্মি, তুই আইসুত মা? হ্যাঁ, মা আইসি। তোর কথা আমি মনে মনে চিন্তা করতেছিলাম, টাকা থাকলে তোরা আমি ছুটাই নিয়ে আইতাম, কিন্তু সারা পাইলি কেমনে মা? সারা পাই নাই মা, ওরাই আমারে বেকসুর খালাস করে দিছে। কারণ আমার উপরে যে অভিযোগ ছিল ওইটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ আমি তো কোনো টাকা চুরি করি নাই, তাই ওরা আমার জেল থেকে বাইর করে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু মা, তোরা কোলে কেলাই বাচ্চাটা কে? এটা আমার বাচ্চা মা, তোমার নাতি। তোর বাচ্চা? আমার নাতি? তোর তো বিয়ে শাদী হয় নাই, তুই নাতি এলো কই? আমার বিয়ে শাদী হয় নাই সত্য,
কিন্তু এই বাচ্চাটা আমার, এটাও সত্য। তুমি এটা মাইনা নাও, এই বিষয়ে আর কোনো কথা কইও না। কি কস? এটা তুই কি কইলি? হ্যাঁ, বিয়া শাদী হয় নাই, এই বাচ্চা আমি মাইনা নেব, তোরে মাইনা নেব, এটা মনে করছো? কি কইতাছ? আমার কি মান সম্মান নাই? আমি গরিব মানুষ হইতে পারি, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে, এই সমাজ আছে। তোর আমি এই বাড়িতে রাখতে পারবো না। তোর এই বাচ্চা লইয়া তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। মা, এটা তুমি কি কইতাছো? আর তাছাড়া আমি যদি এই বাড়িতে থাকি তোমাকেই তো ভালো হইবে, কারণ আমি মানুষের বাসায় কাম কইরা টাকা এনে দিমু, তোমাকে সংসারটা আবার ভালোভাবে চলবে। মা, তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না, আমার থাকার জায়গা নাই, আমি কই যাবো এই বাচ্চা নিয়ে? কও তো। দেখ উর্মি, আমি গরিব মানুষ, আমি না খাইয়া থাকুম তাও ভালো, কিন্তু এই কলঙ্ক মাথায় নিয়ে আমি থাকতে পারবো না। তুই জেলখানায় গেলি এমনি, আবার নইলে একটা বাচ্চা, এই কলঙ্ক নিয়ে আমি কেমনে থাকুম ক? মা, আমি মানতাছি আমি একটা ভুল কাজ কইরা ফেলাইছি, তাই বললে তুমি আমার এইভাবে দূরে ঠেলে দিবা? তুমি তো আমার মা, তুমি আমার একটু জায়গা দিবা না? তোমার কোলে আমার একটু ঠাঁই দিবা না? দেখ, আমার একটা সমাজ আছে, এই সমাজে আমি থাকি, আমি গরিব মানুষ, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে। তুই যদি এই বাচ্চা লয়ে থাকোস, তাহলে এই সমাজে আমারও রাখবো না, তোরও রাখবো না। মানুষ জানা জানি আগে তুই হেনতে বাইরে যা, বাইরে মা, বাইরে বাইরে, তোর কথা ভাই আমার দরকার নাই, যা। তুই একটা কলম কিনি, কই থেকে একটা বাচ্চা লয়ে আইছে, আইছে তাইছে একটা অপয়া বাচ্চা সহ লয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিছো কে? আমার তো কোনো অপরাধ ছিল না। তুই চুপ থাক, তুই বেশি কথা কইছ না। তোর অপরাধ ছিল না, না ছিল, এটা তুই ভালো বুঝছস, আমি বুঝি। ফাজিল গুনাহগার জানি, হ্যাঁ, কলম কিনি গুনাহগার জানি। কই থেকে একটা বাচ্চা সহ আইছে, নিজে তো মরছে মরছে, আবার শুদ্ধ মেরে হালানো নিয়ে আইছে। ছোট সাহেব, ছোট সাহেব। কে? কিরে তুই তুই এখানে কোত্থেকে আসলি? আমি এইখানে আসবো না তো কই যাবো? জেল থেকে জামিনে বাইর হয়েছি, বাড়িতে গেছিলাম, মা তো বাড়িতে জায়গা দেয় নাই, তাই বাধ্য হইয়া এইখানে আইছি। আরে বাবারে, তুই জেল থেকে জামিন পাইছিস না কি পাইছিস তোর ব্যাপার, তুই আমার এখানে কি করতে আসবি? তুই যাবি তোর বাড়িতে, আর যদি কেউ দেখে ফেলে এখন মান সম্মান কোনো কিছু থাকবে? দেখ তুই এখানে যা যা। না, আমি কোথাও যাবো না, আমি আজকের পর থেকে এইখানেই থাকবো। আপনি শুধু শুধু আমার মিথ্যা অভিযোগ দিয়া এই বাড়ি থেকে থানায় পাঠাইছেন। আমি বেশ কিছুদিন জেলে আসছিলাম, আপনি তো কইছিলেন আমার জেলে দেখতে যাইবেন, কিন্তু কই, জেলেও তো দেখতে যান নাই। এই আমার কি খায়া দেয় কোনো কাম নাই? হ্যাঁ, যে তোর আমি জেলে দেখতে যাবো? তুই জেলে গেছিস, তুই কেমনে বাড়াবি, কেমনে কি করবি, সে তোর ব্যাপার। আর আমি না তোর জন্য আমার মান সম্মান খোয়াইতে পারব না। এই অত্র এলাকার মধ্যে আমাকে একটা মান সম্মান আছে, আর এখন তোরে জেলে দেখতে গিয়া আমি কি আমার বাপের মান সম্মান খোয়ামু? দেখ তুই এখান থেকে যা, তোর যত টাকা পয়সা যা লাগে আমি তোরে গোপনে দিতেছি, কিন্তু বাপে যদি কোনোভাবে জানে, মান সম্মান কিন্তু কোনো কিছু থাকবো না, আমার ত্যায্য করবো। তুই যা তো এখান থেকে। না ছোট সাহেব, আমি যাবো না। এতদিন আপনারে আমি কোনো কিছু বলি নাই, কারণ এখন বলতে বাধ্য হইতাছি। এই যে দেখতেছেন আমার বাচ্চা হইছে, এইটা কিন্তু শুধু আমার একার বাচ্চা না, এইটা কিন্তু আপনারও বাচ্চা। আপনার এই বাচ্চারে স্বীকার করতেই হইব। সবাই আমারে চাইপা ধরতেছে, সবাই জিজ্ঞেস করতেছে এই বাচ্চার বাবাকে, বাবাকে। আমি তো কাউরে কোনো জবাবই দিতে পারতাছি না। আমি যদি সবাইরে বলি যে এই বাচ্চার বাপ আপনি, তাহলে তো আপনার মান সম্মান থাকবে না। কিন্তু বিশ্বাস করেন, এখন আমার কোনো উপায় নাই, দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। তাই আমি আমার স্বীকৃতি চাই, শুধুমাত্র আমার বাচ্চার জন্য। কি কইলি তুই? হ্যাঁ, স্বীকৃতি দিমু তোরে আমি তোর এই বাচ্চার জন্যই? তুই কি ভুল লাগেছিলি তুই যে আমাদের বাড়িতে কামের লোক আসিলি? তুই ভাবলি কেমন করে তোর মতো একটা কামের মাইয়ারে আমি আমার বউ বলে স্বীকৃতি দিমু, তাও আবার এই সন্তানের? এই তুই আমার লগে সব করতে পারছিস, তুই আরো কত পোলা লগে কি না কি করছিস আমি জানি না। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কেন? কি আসছে? আরে উর্মি, তুই জেল থেকে ছাড়া পেলি কবে? আবার তোর কোলে কার বাচ্চা এটা? হ্যাঁ বড় সাহেব, এই বাচ্চা হইছে আপনার ছেলের, মানে ছোট সাহেবের। হোয়াট? এই ছোট লোকের বাচ্চা, ভুলে যাস নে তুই আমার বাড়ির চাকরানি ছিলি। একবার তো আমার বাড়ি থেকে টাকা চুরি করে জেলে গিয়েছিলি, এখন জেল থেকে এসে আরেকটা প্ল্যান করেছিস। হ্যাঁ, আমার ছেলেকে ব্ল্যাকমেইল করছিস? না বড় সাহেব, আমি কোনো প্ল্যান করি নাই, আমি যা কইতাছি সত্যি কইতাছি। আরে আপনার পোলা তো আমার বিয়ে স্বপ্ন দেখাইছে, সে তো কইছে আমারে বিয়ে করবে, আমি কাজের মেয়ে, তাতে নাকি তার কোনো আপত্তি নাই। আর সেই কথা শুই না আমি ওনার প্রেমে পড়ি, ওনারে ভালোবাসি, উনিও তো আমারে ভালোবাসে।
আর তখনই আমাগো মাঝে একটা ভুল হয়ে যায়, আর সেই ভুলের কারণেই আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমি তো বেশ কিছুদিন জেলে ছিলাম। ছোট সাহেবের তো কথা ছিল সে আমার জেল থেকে বাইর করে নিয়ে আসবে, কিন্তু বাইর করে নিয়ে আসে নাই। তারপরে জেলের মধ্যেই আমি বাচ্চা প্রসব করি। সোহেল, উর্মি কি বলছে? বাবা তুমি কার কথা শুনতেছো? হ্যাঁ, আর এইসব ছোট লোক ফকিনির বাচ্চাদেরকে তুমি চেনো না? হ্যাঁ, এর আগে কি করেছিল? আমাদের ঘর থেকে টাকা চুরি করেছিল কিনা? তারপরেও সে বলছে না আমি টাকা চুরি করিনি। তারপর আমরা কি করলাম? তাকে জেলে পাঠালাম। এখন কিভাবে এই পুরো সম্পত্তির উপর কবজা করবে তারই ফোন দিয়ে আসতেছে। শোনো বাবা, এইসব ছোট লোক ফকিন্নিদের কথা শুনে আমাকে সন্দেহ করতে এসো না। তুমি জানো না আমি কেমন ছেলে, আর তাছাড়া তোমার রক্ত আমার শরীরে বইছে, এই ধরনের কাজ আমি করতেই পারি না। এই ফকিন্নির বাচ্চা, আমার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখিস? এই আমার বাড়ির বউ রসুলপুরের তালুকদারের একমাত্র মেয়ে, আমার ছেলের বউ। আর তোর মতো ছোট লোকের বাচ্চা স্বপ্ন দেখিস আমার বাড়ির বউ হতে? বউ, আপনার ছেলে বিয়ে করছে? ছোট সাহেব, আপনি বিয়ে করছেন? কেন আপনি না কইছেন আমারে বিয়ে করবেন? আমি জেল থেকে ফিরে আসলে আপনি আমার বিয়ে করবেন, আমার স্বীকৃতি দেবেন, তাইলে কেন আপনি বিয়ে করছেন? কেন বিয়ে করছেন? এই, তোকে কিন্তু আমি বলছি তুই চুপ কর, তা না হলে কিন্তু তুই আমাকে ভালো করে চিনিস আমি কে। এখনো সময় আছে, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আপনি ওকে চুপ করাতে পারেন, কিন্তু আপনি আমাকে কি করে চুপ করাবেন? হ্যাঁ, আপনাদের মধ্যে এত কিছু হয়ে গেছে, কই আমি তো কিছু জানি না। আপনারা একটাবার আমাকে বলার প্রয়োজনও মনে করেন। আর এখন এখানে নাটক হচ্ছে। কি নাটক হচ্ছে এখানে? কি নাটক হচ্ছে? বাবা তুমি শান্ত হও, তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? আর তাছাড়া আমরা তো কোনো ভুল করিনি, যা করে ও করেছে। শোনো, এর আগে যেভাবে আমাদের বাসায় চুরি করেছিল, যদি বুঝতে না পারতাম তাহলে তো সবই যেত। ভাগ্য ভালো, সময় মতো বুঝে ফেলেছি। এখন নতুন ফোন দিয়ে আসছে কিভাবে এই বাড়ির মান সম্মান সবকিছু নষ্ট করবে। তুমি প্লিজ ওর কথায় কান দিও না, আর এদের স্বভাব চরিত্র এরকম। বৌমা, সোহেল ঠিকই বলেছে, ও ছিল আমাদের বাড়ির চাকরানি। টাকা চুরির দায়ে ও জেলে যায়, তারপর ও ফোন দিয়ে আসলো যে আমার বাড়ির ও বউ হবে, সেই জন্যই এত কাহিনী করতেছে ও। শুধু শুধু সম্পত্তির লোভে একটা মেয়ে মানুষ তার সতীত্ব নিয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারে? আরে বাবা, সেটা মেয়ে মানুষ হলে হয়, সে তো মেয়ে মানুষ না, জলজন্ত একটা অমানুষ। কিভাবে মানুষকে ফাঁসাবে সেই ফোন দিয়ে আসতেছে। কে সত্য বলতেছে আর কে মিথ্যা বলতেছে সেটাই পেপারস প্রমাণ করবে। অফিসার, আপনি আমার বাড়িতে কেন? জি, আমি আপনার বাড়িতে এসেছি। কেন এসেছি কারণটা আমি আপনাকে বলছি। উর্মি, তুমি আমাকে ক্ষমা করবে, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। চাচা শুনুন তাহলে, এই যে বাচ্চাটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনার ছেলের বাচ্চা, এবং সেটার যথেষ্ট পরিমাণ প্রমাণ নিয়েই আমি আপনার বাড়িতে এসেছি। এটা হচ্ছে তার ডিএনএ রিপোর্ট, আপনারা দেখবেন, এবং আমি চাই এটা সঠিক সময়ে সঠিক সমাধান হোক। আর যদি আপনারা এটা সমাধান না করতে পারেন তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। দেখলেন বড় সাহেব, আমি কিন্তু একটা কথাও মিথ্যা কই নাই, সবটাই সত্যি ছিল। কিন্তু এটা কি করে সম্ভব? কি করে সম্ভব তাইলে শুনেন। আরে ছোট সাহেব, কি হয়েছে? আরে দাঁড়ান তো ছোট সাহেব, আমি আজকে রুমে যাইতে পারবো না, আমার শরীরটা ভালো না। শরীরটা ভালো না মানে? ফাইজলামি পাইছিস? দেখ আমার কিন্তু আর দশ হইতেছে না, চল না প্লিজ। একটু বোঝার চেষ্টা করেন, আপনার একটা কথা কর আছে আমার। আমারে কি কি কথা কবি? তাড়াতাড়ি কর। আপনার সঙ্গে তো অনেক দিনই মেলামেশা করছি, আমার মনে হইতেছে আমি প্রেগনেন্ট। হ ছোট সাহেব, আমার বমি বমি আসে, কিচ্ছু খাইতে পারি না, মাথা ঘুরায়, আমার মনে হইতেছে যে আমি প্রেগনেন্ট। মনে হইতেছে? ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। শোন, আমি তোর একটা বুদ্ধি দিই। যেহেতু আমাগো ভুলের মধ্যে এটা হয়ে গেছে, তাই না? এই বাচ্চাটা আমি তোর বুদ্ধি দিতেছি, একটা ওষুধ এনে দিব, খাবি, ফালাই ফেল। না, আপনি কি পাগল হয়েছেন? আমি একটা বাচ্চা নষ্ট করে ফেলামো? আমি বাচ্চা নষ্ট করতে পারবো না। আর তাছাড়া আপনি তো কইছিলেন যে আপনি আমার বিয়ে করবেন, তাইলে এখন বাচ্চা নষ্ট করতে কেন কইতাছেন? আরে গাধা, আমার কথাটাকে বোঝ, আমি কি কইতাছি। আমি কি তোর একবার কইছি যে আমি তোরে বিয়া করুম না?
বিয়ে তো করুম তরে আমি, তুই তো চিন্তা করতেছিস কিসের জন্য? আমি যেটা কইতেছি এটা হইতেছি কি, দেখ আশেপাশে মানুষজন আছে, সমাজের লোকজনও তো আছে নাকি। এখন কেউ যদি যায় না যায় যে তোর পেটের মধ্যে আমার বাচ্চা আছে, এটা কেলেঙ্কারি হয়ে যাবো না? হ্যাঁ, এইটার জন্যই আমি কইতেছিলাম পেটের বাচ্চাটা ফালাই দে, এরপর সুন্দর মতো দুজন ধুমধাম করে বিয়া করুম। আর আমি তোর কথা দিতেছি, তুই চিন্তাই করিস না। না ছোট সাহেব, আপনার এই কথাটা আমি রাখতে পারবো না। এমনিতেই বাচ্চা ফালানো পাপ, তারপরেও আপনার সঙ্গে আমি একটা অবৈধ সম্পর্ক করছি, এটা তো আরও পাপ। আমি এত পাপ কামাইতে পারবো না। আর তাছাড়া এই বাচ্চাটার আমি স্বীকৃতি দিতে চাই, এই পৃথিবীতে আনতে চাই। তার জন্য আমাকে আপনার বিয়ে করতে হইব। আর যদি আপনি আমার বিয়ে না করেন তাহলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিব করে দিলাম। কি কইলি? আমি আইনগত ব্যবস্থা নিব। আমি বলবো আপনি আমার সুযোগ নিছেন, সুযোগ নিয়ে উল্টাপাল্টা কাজ করছেন। এখন আপনার বাচ্চা আমার গর্বে আসছে, এখন আপনি আমার মাইনে নিতেছেন না। ও ঠিক আছে, তাহলে তুই বাচ্চা নষ্ট করবি না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরে যাই। থানায় কেন যাবো স্যার? কারণ তুমি এই বাড়ির কাজের মেয়ে হয়ে এই বাড়িতে চুরি করেছো। চুরি? হ্যাঁ, চুরি করছস। আমার আলমারির ভিতর থেকে 2 লাখ টাকা তুই চুরি করছস, এটা আমি নিজের চোখে দেখছি। স্যার, আরে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছেন? লয়ে যান না এটা রে। কি কইতাছেন ছোট সাহেব? আমি আপনার আলমারি থেকে কখন চুরি করলাম? আমি তো আপনার ঘরেই যাই নাই। দেখছেন দেখছেন ছোট লোক কারবার দেখছেন? এই জন্য না কামের লোক ঘরের ভিতর রাখতে হয় না। খুব বিশ্বাস করছিলাম, কিন্তু বিশ্বাসের কোনো মর্যাদা রাখে নাই। চুরি কইরা আবার বড় বড় কথা কইতাছে। কথায় আছে না চোরের মার বড় গলা, ঠিক একই অবস্থা হয়েছে। স্যার আপনি কি শুনতেছেন? স্যার লয়ে যান না, নিজের চোখে দেখছি, চাক্ষুষ সাক্ষী আমি। স্যার বিশ্বাস করেন, আমি এই বাড়িতে অনেক বছর ধরে কাম করি, এত বছর তো চুরি করি নাই, তাহলে আজকে কেন চুরি করবো কন্ত? আচ্ছা, আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারতেছি না। আমার এত কথা বোঝার প্রয়োজনও নাই। আপনার নামে যেহেতু থানায় অভিযোগ হয়েছে, আপনি আমার সাথে চলুন, যা করার আমি তা করব। তারপর যদি প্রমাণ হয় আপনি থানাতে থাকবেন, আর যদি প্রমাণ না হয় তাহলে আপনি চলে আসবেন। চলুন। দাঁড়ান স্যার, আমি যাবো। তার আগে ছোট স্যারের সঙ্গে একটু কথা কইতে চাই। আপনি আমার ইচ্ছা করে ফাঁসাইছেন তাই না? গাধি, ইচ্ছা করে কোনো কিছু ফাঁসাই নাই। তোর পেটে যে আমার বাচ্চা আছে, এটা যদি আমার বাপে জানে, ভাবে কি আমার এই তল্লকে বিয়াতি পরে গাধি। তাই কইতেছি, হন সেলের ভেতরে যা, সুন্দর মতো হয় না বাচ্চাটা প্রসব কর, এরপরে আমি যাইয়া বাচ্চা সহ ধরে, তখন তো আমার বাপে আর কিছু কইতে পারবো না। বুঝিস নাই? সত্যি কইতেছেন? আরে সত্যি কইতেছি মানে কি, একদম 100% সত্যি কথা। আর শুন, সব থেকে বড় কথা হইতেছে কি, তুই যখন যাবি বাচ্চাটা মানে হয়ে যাবো, এরপর আমি নিজে গিয়া জামিনে তোরে ছাড়াই আনবো। তুই কোনো চিন্তা করিস না, ঠিক আছে? আর স্যারে যদি তোরা জিজ্ঞাসা করে না যে তুই চুরি করছিস কিনা, তাহলে তুই কয়ে দিবি যে হ আমি চুরি করছি, তাহলে কিন্তু কোনো ঝামেলা হইব না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনার ভরসা করি। কথা শেষ হয়েছে আপনাদের? ভরসা করলে মানে আমি আসি যা। হ্যাঁ স্যার, আপনি লয়ে যান, এখন মাপ চাইতেছিল, বুঝছেন না? ধরা পড়ছে। ছোট সাহেব, আমারে কিন্তু আপনি তাড়াতাড়ি নিয়ে এসেন। যাও, হাঁটো, আগে হাঁটো। ছোট সাহেব, আমারে কিন্তু তাড়াতাড়ি লয়ে। সারা জীবন আমার বাপ দাদারা মান সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে গেছে, ঠিক আমিও তাই মান সম্মান নিয়ে এখনো বেঁচে আছি। আর আমার সন্তান সোহেল, আমি তোমাকে কি না দিয়েছি? সেই ছোটবেলা তোমার মা মরে গেছে, আমি বিয়ে করিনি একমাত্র তোমার সুখের জন্য। তোমার সৎ মা যদি আমি ঘরে আনি তাহলে তুমি অসুখী হবে। তোমার দিকে তাকিয়ে আমি সর্বস্ব ত্যাগ করেছি, যখন যা চেয়েছো সব দিয়েছি, যাওয়ার আগেই আমি তোমার সামনে সেটা আমি এনে দিয়েছি। এখন তুমি যে কাজটি করলে, আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে? সবাই তো আমার চোখে আঙুল দিয়ে বলবে ওই চিস্তি চৌধুরীর ছেলে, একমাত্র ছেলে সোহেল চৌধুরী, যে কিনা বাড়ির চাকরানিকে
নষ্ট করে তার পেটে বাচ্চা জন্ম দিয়েছে। আমি এখন কি উত্তর দিব সোহেল? উত্তর দাও। বাবা আসলে চুপ করো, তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। কি জবাব দিবে তুমি? কি জবাব দেওয়ার মতো তোমার ভাষা আছে? নেই। আগে তো আমি বিশ্বাস করিনি। আগে আমি এই মেয়েটাকে আমি অবিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম যে এই মেয়েটি চুরি করে চলে গিয়েছে, আবার এসেছে সুযোগ নেওয়ার জন্য আমার বাড়ির বউ হবে। কিন্তু এখন তো আমি সব প্রমাণ আমার হাতে এসেছে। এখন সোহেল সারা জীবন বাবা মা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে উজাড় করে দেয় সন্তানের পিছনে, আর শেষ পর্যন্ত সন্তান যদি এমন আঘাত দেয়, সেই বাপ মারা কি করবে? আমি একটাই সিদ্ধান্ত নেব, আজ থেকে আমি ভাববো আমার কোনো সন্তান নেই, ছিল না। আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। বাবা, তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। ছোট সাহেব, আপনি এইভাবে আমার ঠকাইলেন, আমার অসহায়তার সুযোগে এইভাবে আমার ধোকা দিলেন। কেন করলেন এমনটা? বুঝতে পারছি আমি গরিব ঘরের মাইয়া, সেই জন্য শুধুমাত্র পেটের দায়ে আপনাকে বাড়িতে কাম করতাম। আর আপনি আমার এমন ভাবে ফান্দে ফালাইলেন, এমন ভাবে স্বপ্ন দেখাইলেন যে আমি ভাবছি যে এরকম একটা মানুষের যদি বউ হই, তাইলে তো অন্তত মানুষের বাসায় কাম করে খাওয়া লাগবে না, আমার ভবিষ্যৎটা খুব ভালো হইবে। তাই তাই আমি আপনার ছলনাতে পা দিছি, আর দেখেন কত বড় একটা ভুল কাজ কইরা ফেলাইছি। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে এত বড় একটা ভুল হইছে বইলাই আমি আপনার মতন একজন অমানুষকে চিনতে পারছি। কারণ আপনারে যদি আমি বিয়ে করতাম, তাইলে সারা জীবন আমার কান্না করতে করতেই দিন চলে যাইতো। কারণ আপনি তো মানুষ না, আপনি হইতেন একটা অমানুষ। আজকে এই মেয়ের সঙ্গে ফুর্তি করবেন, কালকে ওই মেয়ের সঙ্গে ফুর্তি করবেন, এইটাই তো হইছে আপনার নেশার, তাই না? যখন আমি জেলে ছিলাম তখন সবাই জিজ্ঞেস করছিল এই বাচ্চার বাপকে। আমি তখন সবাইরে কইছি এই বাচ্চার কোনো বাপ নাই। আজকের পর থেকে আমার সন্তানও জানবে ওর কোনো বাপ নাই, ওর বাপও আমি, ওর মাও আমি। আপনার সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখবো না, কারণ আপনার এই নোংরা চেহারাটা আমার চেনা হয়ে গেছে। আমার এই বাচ্চা আমি একাই মানুষ করবো, একাই কষ্ট করে ওরে বড় করবো। আর এইটা আমি ওর মা হয়ে ওর কথা দিলাম। আমি চলে যাইতাছি, আপনারা ভালো থাকে। বাবা, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি তোমার সম্মান ধরে রাখতে পারিনি। এখন 10 জন তোমার দিকে আঙ্গুল তুলবে, কিন্তু বাবা দেখো, বিষয়টা কিন্তু এখানে সমাধান হয়ে গেছে। ও তো ওর মতো বাচ্চা নিয়ে চলে গেছে, তাই না? তাহলে তো আমাদের মধ্যে আর কোনো ঝামেলা থাকার কথা না। তাই বলছি কি বাবা, বিয়ে তো আমি করেই ফেলেছি, আর ভুলও তো অনেক বড়ই করে ফেলেছি। আমাকে তুমি প্লিজ মাফ করে দাও। বাবু, আমি জানি তোমার এসব শোনার পর থেকে আর মন মেজাজটা তেমন ভালো নেই। আমার প্রতি হয়তো তোমার অনেক ঘৃণা আসতেছে। মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। তোমাকে মাফ করবো আমি? কি করে ভাবলে? হ্যাঁ, তোমার মতো একটা জানোয়ারকে আমি মাফ করব? তুমি তো তোমার জীবনটাকে নরকে পরিণত করছো, সাথে তুমি আমার জীবনটাকে পর্যন্ত শেষ করে দিছো, জ্বালাইয়া দিছো আমার জীবনটারে। আমি কি দোষ করছিলাম কও তো? কোনো দোষ করছিলাম আমি? আমি তো কোনো অন্যায় করি নাই, শুধু তোমাকে ভালোবাসছিলাম। তার প্রতিদান যে তুমি আমাকে এইভাবে দিবা, আমি কখনো কল্পনা করতে পারি নাই। তুমি একটা মেয়ের জীবন নষ্ট করছো, সাথে একটা বাচ্চার জীবন নষ্ট করছো, তার সাথে তুমি আমার জীবনটাও নষ্ট করে ফেলাইছো। তোমার মতো একটা বেঈমান জানোয়ারের সাথে থাকার প্রশ্নই ওঠে না। তুমি আমার জীবন নষ্ট করছো না? আমি এখান থেকে বেরিয়ে থানায় যাব, তারপর তোমার নামে আমি মামলা করে আমি তোমাকে জেলে ঢুকাবো। আমি যদি তোমাকে এটার উচিত জবাব না দিতে পারি, আমিও তালুকদারের মেয়ে না, এই আমি বলে গেলাম। আমার কথা শুনো বাবা। আব্দুল, বাড়ি থেকে জঞ্জাট বের করে দিয়ে মেন দরজার তালা লাগিয়ে দে। বাবা,